আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। গলার কাটা ইভিএম, ওয়্যার হাউস নির্মাণের প্রতিবেদন চাইল ইসি। এদিকে আওয়ামী লীগকে কি নির্বাচনে আনা হবে, প্রশ্ন রুমিন ফারহানার। জানাবো হাসিনাকে দিল্লি ছাড়া দুনিয়ার কেউ সমর্থন করেনি বলছেন রিজভী। এবং সর্বশেষ জানাবো তবলিগের সংখ্যাত হতাহতের ঘটনায় ইসলামী আন্দোলনের উদ্বেগ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। গলার কাটা ইভিএম, ওয়্যার হাউস নির্মাণের প্রতিবেদন চাইল ইসি। ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম যেন গলায় আটকে আছে নির্বাচন কমিশনের দীর্ঘদিনের চেষ্টায় এখনো ইভিএম সংরক্ষণের কোনো ওয়্যার হাউস নির্মাণ বা ভূমি অধিগ্রহণ করতে পারেনি ইসি। ফলে মাঠ পর্যায়ে সংরক্ষিত ইভিএম গুলো নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। ইসি কর্মকর্তা বলেছেন, বর্তমানে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে ইভিএম সংরক্ষিত আছে এবং কিছু কিছু প্রতিষ্ঠানের নিচতলায় স্যাঁতসেঁতে অবস্থায় আছে। এতে ইভিএম গুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইভিএম সংরক্ষিত থাকায় সেখানে পাঠদান অসুবিধা হচ্ছে। এই অবস্থায় 10টি অঞ্চলে ইভিএম সংরক্ষণের জন্য ওয়্যার হাউস তৈরির নির্দেশনা দিয়েছেন সাবেক সচিবরা। সম্প্রতি ইসির সমন্বয় সভায় জানানো হয়, ওয়্যার হাউস নির্মাণের জন্য আঞ্চলিক ও জেলা পর্যায়ে খাস জমির পাশাপাশি সরকারি অন্যান্য সংস্থার জমিও রেখে উপযুক্ত ও প্রয়োজনীয় পরিমাণ জমি অধিগ্রহণের ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান। ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ নির্দেশনা দিয়ে বলেন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের ওয়্যার হাউস নির্মাণের জমি অধিকার গ্রহণের কার্যক্রমের পাশাপাশি বিদ্যমান ভবনগুলোর সম্প্রসারণের উদ্যোগ নিতে হবে। এ বিষয়ে সম্ভাব্যতা যাচাইয়ের প্রতিবেদন চলতি মাসেরই মধ্যে কমিশনের নির্ধারিত শাখায় দিতে হবে। আওয়ামী লীগকে কি নির্বাচনে আনা হবে, প্রশ্ন রুমিন ফারহানার। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক রুমিন ফারহানা প্রশ্ন উপস্থাপন করে বলেছেন, অভ্যুত্থানকারী বড় একটা অংশ চাইছে না বা আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিক। তারা চাইছে সব বিচার সম্পন্ন করে নির্বাচন হবে। নানা দিক থেকে নানা প্রশ্ন আছে, ফলে আমরা শুধু আজ আর কালের কথা চিন্তা করলে হবে না। এখন থেকে 10 থেকে 20 কিংবা 50 বছর পর কি হবে সেই কথাও মাথায় রাখতে হবে। রুমিন ফারহানা বলেন, বলা হবে 2014 থেকে 18 সালের নির্বাচন যা হয়েছে, 2024 থেকে 25 সালের নির্বাচনও তাই হয়েছে। ফলে এই সব বিষয় চিন্তা জগতে রেখেই নির্বাচনের কথাটা আমাদের পার হতে হবে। তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ যদি মাঠে থাকে তাহলে নির্বাচনী পরিবেশটা কেমন হবে, খুনোখুনি ও রক্তস্রোত বয়ে যাবে বাংলাদেশ। আমি মনে করি এই প্রশ্নগুলো সবার মনে আছে, কেউ মুখে কিছু বলছে না। সুতরাং দয়া করে প্রশ্নগুলো নিয়ে নিবিড়ভাবে আলাপ আলোচনা হওয়া উচিত। আলাপ আলোচনার মধ্যে দিয়েই এই প্রশ্নগুলোর সমাধান হওয়া উচিত। বিএনপির সাবেক এই সংসদ সদস্য বলেন, গত 5 আগস্টের পর থেকেই বিভিন্ন মহল নানা ষড়যন্ত্রের ব্যতিব্যস্ত। তারা একদিনের জন্য অন্তর্বর্তী সরকারকে শান্তিতে দেশ পরিচালনা করতে দিতে পক্ষপাতী নয়। আমরা বিশ্বাস করি, দেশের মানুষও বিশ্বাস করে, একটি নির্বাচিত সরকার যত সহজে এই ধরনের অস্থিতিশীলতা বা সমস্যা সুরাহা করতে পারে, আর কোন সরকার পক্ষে সমস্যা নিরসন করা এত সহজ সাধ্য ব্যাপার নয়। ফলে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে একটি নির্বাচন যত দ্রুত সম্ভব দিলে সেটা সব মহলের জন্যই হিতকর হবে। রুমিন ফারহানা বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণের মাধ্যমে আমরা প্রাক ধারণা পেয়েছি নির্বাচন কবে অনুষ্ঠিত হতে যাচ্ছে অবশ্যই বলতে হচ্ছে। এটি একটি সুখবর, ভালো খবর। তবে আমরা আরো বেশি খুশি হতাম, আশ্বস্ত হতাম রোডম্যাপে কি হতে পারে, তারা কবে নির্বাচন নিয়ে কি চিন্তা ভাবনা করেছেন এ বিষয়ে যদি দায়িত্বশীলরা একটু খোলসা করতেন। তিনি বলেন, সামনে এখন অনেক প্রশ্ন। প্রথমত, আগামী জাতীয় নির্বাচন কবে হচ্ছে? দ্বিতীয়ত, সেই নির্বাচনে কি দেশের সব রাজনৈতিক দল অংশ নিতে পারবে? এই বিষয়টিতে পরিষ্কার হতে হবে। বিএনপির এই নেত্রী আরো বলেন, আমরা দেখেছি একটা অর্থনৈতিক স্থবিরতা। আমরা লক্ষ্য করছি দেশ বিদেশি বিনিয়োগ কিন্তু সেভাবে হচ্ছে না, কারণ বিনিয়োগের জন্য একটা স্থিতিশীল পরিবেশ প্রয়োজন। ব্যবসায়ীরা বিনিয়োগ করবেন তখনই যখন দেশে স্থিতিশীল পরিস্থিতি বিরাজ করে। তাই সেই দিক থেকে চিন্তা করলে নির্বাচন সরকার কোনো বিকল্প নেই। ফলে আমরা আশা করব এই অন্তর্বর্তী সরকার আমাদের একটি রোডম্যাপ দেবে, কি কি সংস্কার করা তারা কতদিনের মধ্যে সম্পন্ন করে মানুষের ক্ষমতা মানুষের হাতে ফিরিয়ে দেবে, এটা আমাদের আশা। মামলা বাণিজ্যের ব্যাপারে রুমিন ফারহানা বলেন, আমরা জানি অনেক নিরীহ মানুষকে টাকা দিলে মামলা থেকে নাম বাদ যাবে, টাকা না দিলে মামলায় নাম দেওয়া হবে। এরকম ঘটনা ঘটেছে। এই ঘটনা শুধু ব্রাহ্মণবাড়িয়ায় নয়, সারা বাংলাদেশে ঘটেছে, যা অত্যন্ত নেক্কারজনক। আপনাদের মাধ্যমে পুলিশকে অনুরোধ করব, মামলা নেওয়ার আগে দয়া করে যাচাই বাছাই করবেন। আর যারা মামলা বাণিজ্যের সঙ্গে জড়িত তাদের আমি বলবো সাবধান হয়ে যান। তিনি বলেন, বাংলাদেশের মানুষ কিন্তু জীবন দিতে শিখেছে, বাংলাদেশের মানুষ কিন্তু ক্ষমতার বিরুদ্ধে শক্তভাবে দাঁড়াতে শিখেছে। এই শেখা জিনিস কিন্তু বাংলাদেশের মানুষ কখনো ভুলবে না। সাঁতার যে একবার শেখে সে কিন্তু আমৃত্যু সাঁতার কাটতে পারে। সুতরাং আপনারা সাবধান হয়ে যান।
হাসিনাকে দিল্লি ছাড়া দুনিয়ার কেউ সমর্থন করেনি বলছেন রিজভী। বিগত 16 বছরে একমাত্র দিল্লি ছাড়া শেখ হাসিনাকে দুনিয়ার কোনো দেশ সমর্থন করেনি বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অবজ্ঞা করেছেন। প্রতিবেশী রাষ্ট্রটি অহংকার করে নিজেদের প্রভু মনে করে। তা না হলে ভারতের প্রধানমন্ত্রী 16 ডিসেম্বর কিভাবে বললেন? 16 ডিসেম্বর হচ্ছে ভারতের ঐতিহাসিক বিজয়। তিনি তো বাংলাদেশের স্বাধীনতাকে, বাংলাদেশের স্বাধীন ভূখণ্ডকে, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে, বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের ছোট করলেন, অবজ্ঞা করলেন। রিজভী বলেন, যুদ্ধ করেছে বাংলাদেশের দামাল ছেলেরা। লুঙ্গি কোষে বেঁধে নদী, নালা, খাল, বিল, জঙ্গল থেকে পাকিস্তানের হানাদার বাহিনীকে প্রতিরোধ করেছেন। আপনারা বন্ধুর ভূমিকা পালন করেছেন। তাহলে এটা বাংলাদেশের বিজয় দিবস না হয়ে ভারতের বিজয় দিবস হয় কি করে? তার মানে ওনারা আমাদের মুক্তিযুদ্ধকে অবজ্ঞা করতে চান। আমাদের যে 30 লাখ মানুষের অকাতরে জীবন দিলেন সেটিকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করতে চান। তিনি বলেন, আমেরিকা যখন যুদ্ধ করেছিল ব্রিটিশদের বিরুদ্ধে, তখন ফ্রান্স আমেরিকাকে সাহায্য করেছিল। সেই 1776 থেকে 1781 সালে তাদের বিজয় না হওয়া পর্যন্ত কই ফ্রান্স তো বলে না এটা তাদের বিজয় দিবস। আমেরিকানরা পালন করে তাদের বিজয় দিবস, তাদের স্বাধীনতা দিবস। বিএনপির এই মুখপাত্র বলে, গোটা বিশ্ববাসী জানে বাংলাদেশের দামাল ছেলেরা তাদের জীবন বাজি রেখে যুদ্ধ করেছে। 30 লাখ মানুষের জীবন দিল, ওইসব জীবনের কি কোনো মূল্য নেই মোদী বাবু? নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে রিজভী আরো বলেন, আপনি বলেছেন এটা আপনাদের বিজয় দিবস, এটা ভারতের বিজয় দিবস। আমাদের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কর্নেল এম.এ.জি. ওসমানী সাহেব একটি কথা বলেছিলেন, ভারত যদি আমাদের সহযোগিতা নাও করতো তারপরেও বাংলাদেশ স্বাধীনতা হতো। কারণ একটা তেজস্বী আদম্য সাহসী রাজনৈতিক সিদ্ধান্ত কখনো কোনো রাজনীতিবিদ নিতে পারেননি। সেই সময় কালুরঘাট বেতার কেন্দ্র থেকে একজন তরুণ মেজর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়ে যে তরঙ্গ সৃষ্টি করেছিলেন, সেই তরঙ্গ অন্যান্য সেনা অফিসার বাংলাদেশের আমজনতা উদ্বুদ্ধ হন, তারা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। তিনি বলেন, আজকে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, মতিউর রহমান, হামিদুর রহমান, এই যে বীরশ্রেষ্ঠ, তারা কিসের জন্য জীবন দিয়েছেন? ওরা কি ভারতের বিজয়ের জন্য জীবন দিয়েছেন, নাকি তাদের নিজের দেশ তৎকালীন পূর্ব পাকিস্তানকে পাকিস্তানদের কাছ থেকে বিচ্ছিন্ন করে একটা স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য তারা যুদ্ধ করেছে? এই সময় ভারত সরকারের উদ্দেশ্যে রিজভী বলেন, আমি দিল্লি নীতি নির্ধারকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাস করেন তাহলে ভারত থেকে বাংলাদেশের বিরুদ্ধে এত অপপ্রচার কেন? শেখ হাসিনা পালিয়ে গেছে, এই মনোকষ্টে আপনারা অসংখ্য মিডিয়া প্রতিদিন বাংলাদেশ বিরোধী বক্তব্য রাখছেন। বিএনপি মুখপাত্র বলেন, বাংলাদেশে একটি পরিবর্তন হয়েছে। এই পরিবর্তন 16-17 বছরের নিরন্তর সংগ্রামের মধ্য দিয়ে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া। তাকে মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে। ভারতের উদ্দেশ্যে তিনি আরো বলেন, আপনারা সমস্ত শিষ্টাচার, রাষ্ট্রচার, সমস্ত কূটনীতিকে অপেক্ষা করে আপনাদের পররাষ্ট্র দপ্তর ও আপনাদের অন্যান্য রাজনৈতিক নেতাদের প্রতিনিধি বাংলাদেশের বিরুদ্ধে আজে বাজে কথা, মিথ্যাগত অপপ্রচার, অপতথ্য দিয়ে এক ধরনের ভিন্ন পরিবেশ ও বিভ্রান্ত সৃষ্টি করছেন। কিন্তু সারা দুনিয়ার মানুষ জানে বাংলাদেশ কত সম্প্রতির দেশ, কত শান্তির দেশ। যারা আমাদের ঘৃণা করে, যারা আমাদের বিরুদ্ধে বিষেধাগার করে, তাদের বলে রাখি, এই বিষেধাগার যতদিন করবেন আমাদের প্রতিবাদ এবং আমাদের যে রাজনৈতিক প্রতিরোধ আমরা করে যাব। তাবলিগের সংঘাত ও হতাহতের ঘটনা, ইসলামী আন্দোলনের উদ্বেগ। তাবলিগের দুই পক্ষের মধ্যে বিরাজমান সমস্যার জেরে সংঘর্ষে হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফজল করিম চরমনাই। সৈয়দ মোহাম্মদ ফজল করিম হতাহতের ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন। অনাকাঙ্ক্ষিত ঘটনা তাদের ইন্ধনে ঘটেছে এবং যারা সরাসরি হামলা চালিয়েছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা, নিহতদের ক্ষতিপূরণ সহ আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানান। তিনি বলেন, তাবলিগ জামায়াত বিশ্বের শান্তিপূর্ণ ও প্রেমময় ধারার একটি দাওয়াতি কাফেলা। মুসলমানকে সম্মান করা, মানুষের কল্যাণ কামনা করে বিনীত ও মাধুর্যময় ভাষায় দাওয়াত উপস্থাপন করার মাধ্যমে তাবলিগ সারা বিশ্বের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি কার্যক্রম হিসেবে সমাদৃত হয়ে আসছে। ইসলামী আন্দোলন নায়েবে আমির বলেন, ইসলামের দাওয়াতি মেজাজ, তাকবিলের ইতিহাস, চরিত্র বিবেচনায় এমন হানাহানি ও মৃত্যুর কথা চিন্তাও করা যায় না। পরিস্থিতির ভয়াবহতা এবং তার করুণ প্রতিফলন বিবেচনায় উম্মাহর যে কোনো সদস্যের ন্যায় আমরাও ব্যথিত ও কম্পিত। তিনি আরো বলেন, উভয় পক্ষের নেতাদের প্রতি আমার অনুরোধ, নিজস্ব সমস্যার সমাধান নিজেরাই করুন। দেশের সর্বজন স্বীকৃত ওলামায়ে ইকরাম এবং প্রয়োজন বোধে দেওবন্ধ, করাচি ও আরবের সর্বজন স্বীকৃত ওলামায়ে ইকরামের সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে সমস্যার সমাধান করুন। এই ধরনের হানাহানি পরিহার করুন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।